কিছু স্মৃতি আর কিছু ঘটনা আমাদের মনে এমনভাবে দাগ কেটে যায় যা চাইলেও সারা জীবন ভোলা সম্ভব না। আমি গর্ব করে বলতে পারি যে আমি আপনাদের এই পরিবারের একজন নিয়মিত শ্রোতা। রাতে ঘুমানোর আগে ভূত.com না শুনলে আমার যেন ঘুমই আসতে চায় না। এত সুন্দর একটা পরিবারের সদস্য হয়ে নিজের জীবনের এই ভয়াবহ ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘটনাটি শেয়ার করছি। আমি যে ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করব সেটা মূলত আমার সেই বাড়িকে ঘিরে যেখানে আমি বিয়ের পর প্রথম এসেছিলাম। আমার বিয়ে হয় 2015 সালে। বিয়ের পর আমি নতুন বউ হিসেবে সেই বাড়িতে পা রাখি। আমি যদি আপনাদেরকে একটু বাড়ির নকশাটা বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো পুরো ঘটনাটা বুঝতে আপনাদের আরও একটু সুবিধা হবে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ছিল আমাদের বেশ বড়সড় একটা ড্রয়িং রুম, সাথে লাগোয়া একটা ডাইনিং রুম, আর একটু এক্সটেনশন করে মানে পেছনের দিকে বাড়িয়ে বেশ বড় একটা রান্নাঘর। এরপর প্রথম তলায় ছিল আমাদের থাকার জন্য বেডরুমগুলো, আর একেবারে টপ ফ্লোরে বা 3 তলায় ছিল একটা বক্স রুম, অন্য আরেকটা ফাঁকা রুম। সেই সময় ওই 3 তলার রুমটা আমাদের তেমন কোনো কাজেই আসতো না, একেবারে পড়েই থাকতো বলা যায়। তবে পরে যখন আমাদের বাচ্চা হলো তখন আমরা ওই রুমটাকে বাচ্চাদের খেলনা রাখার রুম বানিয়ে ফেলি। বাচ্চারা ওখানে গিয়ে খেলাধুলা করত। যখন আমি বিয়ের পর এই বাড়িতে প্রথম আসি তখন এই বাড়িতে মানুষ ছিলাম আমরা মাত্র 3 জন, আমার স্বামী, আমার শাশুড়ি আম্মা আর আমি। শাশুড়ি আম্মাকে আমি মা বলেই ডাকতাম। আমার স্বামী ওই সময়টায় সাধারণত নাইট শিফটে কাজ করত। ওনার ডিউটি রাতে থাকায় বেশিরভাগ রাতেই উনি বাড়ির বাইরে থাকতেন। এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, আমাদের বিয়ের খুব অল্প কিছুদিন আগে আমার স্বামী আর আমার শাশুড়ি আম্মা এখানে শিফট করেছিলেন। আমি আসার পর কিছু কথা আম্মা আমাকে পরে জানিয়েছিলেন। আম্মা বলেছিলেন প্রথম ওনার কাছে সবকিছু একদম স্বাভাবিকই মনে হতো, তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। আমার স্বামী যখন রাতে কাজে চলে যেতেন আম্মা তখন বাড়িতে একাই থাকতেন। বেশ শান্তিতেই দিন কাটছিল, কোনো ভয় বা খারাপ লাগা কাজ করেনি। কিন্তু একদিন অদ্ভুত একটা ব্যাপার ঘটে। আম্মা আমাকে বললেন, বৌমা, একদিন রাতে আমি আমার রুমের দরজার কাছে হঠাৎ একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। লোকটার বয়স আনুমানিক 50-এর বেশি হবে। পরনে একটা প্যান্ট আর একটা শার্ট ছিল, আর হাতে ছিল একটা সুটকেসের মতো কিছু। লোকটা খুব অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, চোখে মুখে কেমন যেন একটা রাগের ছাপ। সে রাগী চোখে আমাকে দেখছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম নাকি সব সত্যি সত্যি আমার চোখের সামনে ঘটছিল কিছুই বুঝতে পারছিলাম না। যদি এটা স্বপ্ন হয়ে থাকে তবে সেটা ছিল একদম বাস্তবের মতো, আর যদি সত্যি হয় তবে সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা কিছু। কারণ আমি খুব ভালো করেই জানি যে আমি তখন ঘুমাচ্ছিলাম না, জেগেই ছিলাম। এই একটা অদ্ভুত ব্যাপার আম্মার সাথে ঘটেছিল, এবং সেটা ঘটেছিল আমি এই বাড়িতে আসার আগে। তবে মজার ব্যাপার হলো আমি যখন এই বাড়িতে এলাম তখন প্রথম দিকে আমার সাথে এমন কিছুই ঘটেনি। আমি একদম স্বাভাবিকভাবেই দিন পার করছিলাম। কোনো অস্বস্তি, কোনো ভয়, কোনো অজানা ছায়া কিছুই আমি টের পাইনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। 2016 সাল। আমার কোল আলো করে আমার প্রথম সন্তান এলো, আমার বড় ছেলে। সমস্যাগুলো শুরু হয় যখন আমার ছেলের বয়স মাত্র 40 দিন। তখন আমার দিনের বেশিরভাগ সময় ওই নিচতলাতেই কাটত। রাতে ঘুমানোর সময় হয়তো বাচ্চাদের নিয়ে আমি ওপরের বেডরুমে যেতাম, কিন্তু দিনের বেলাটা আমি আর আম্মা নিচতলাতেই থাকতাম। আমি সারাদিন এটা সেটা কাজে ব্যস্ত থাকতাম, তাই আম্মা আমার ছেলেকে দেখাশোনা করতেন। নিচতলায় মেঝেতেই ছেলের জন্য ছোট একটা বালিশ আর কাঁথা দিয়ে সুন্দর একটা শোয়ার জায়গা তৈরি করা হয়েছিল। ফ্লোরেই ওকে শুইয়ে রাখা হতো, কারণ এতে আম্মার অনেক সুবিধা হতো। উনি পাশে বসে থাকতেন, ছেলে ঘুমাতো। একদিন এভাবেই ছেলে ফ্লোরে ঘুমাচ্ছিল। মাগরিবের আজান দিচ্ছে তখন, চারপাশে একটা শান্ত পরিবেশ। হঠাৎ করে আমার 40 দিনের ছোট ছেলেটা এমনভাবে চমকে উঠল যেন ও খুব ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলেছে। চমকে উঠেই ও এমনভাবে কাঁদতে শুরু করলো যে আমি আগে কখনো দেখিনি। বিশ্বাস করুন, বাচ্চাটা এত কাঁদছিল, এত চিৎকার করছিল যে
আমরা দিশেহারা হয়ে যাই। ওকে কিছুতেই থামাতে পারছিলাম না। বাচ্চা তো অনেক কারণেই কাঁদে, কখনো পেটে গ্যাস হলে কাঁদে, কখনো ক্ষুধা লাগলে কাঁদে, কিন্তু আমার ছেলের সেদিনের কান্নাটা একদম অন্যরকম। একটা মানুষ খুব ভয় পেলে যেমন চিৎকার করে কাঁদে, আমার 40 দিনের বাচ্চাটা ঠিক সেভাবেই কাঁদছিল। আমরা তো অবাক, কি করব বুঝতে পারছিলাম না। যেভাবেই হোক ওকে থামাতে হবে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমরা ওকে বুকে জড়িয়ে ধরলাম, মুখে দোয়া পড়ে ফুঁ দিলাম। প্রায় 1 ঘন্টা টানা কাঁদল ছেলেটা। 1 ঘন্টা পর একটু শান্ত হলো। আমার বাচ্চারা কিন্তু স্বভাবগতভাবেই খুব শান্ত প্রকৃতির, অকারণে কান্নাকাটি করার অভ্যেস ওদের নেই। তাই ওই দিন ওইরকম ভয় পেয়ে টানা 1 ঘন্টা কান্না করাটা আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। কেন যে এত ভয় পেল, কি দেখেছিল, সেটা সেদিন কিছুতেই বুঝে উঠতে পারিনি। তবে এটা পরিষ্কার ছিল যে ও এমন একটা কিছু দেখেছে যা ওকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছে। এই ঘটনার পর কয়েকটা দিন স্বাভাবিকভাবেই কেটে গেল। ছেলেটার বয়স তখন আনুমানিক 2 থেকে 3 মাস হবে। প্রতিদিনের মতো আমি আমার ছেলে নিচতলায় ছিলাম। ওই দিন বাড়িতে আমি একদম একা ছিলাম। দুপুরবেলা, ঘড়িতে তখন হয়তো 12টা কি 1টা বাজে। আমার স্বামী আর শাশুড়ি আম্মা কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন। আমি বাড়িতে একদম একা ফ্লোরে বসে আমার ছেলের সাথে খেলা করছিলাম। আমার হাতে তখন আমার মোবাইল ফোনটা ছিল। ওই সময় আমার ফোনের কাভারটা ছিল ওই ওয়ালেট টাইপের কাভারগুলো, যেগুলো দিয়ে ফোনটাকে স্ট্যান্ডের মতো করে দাঁড় করিয়ে রাখা যায়। আমি ফোনটাকে ওই কাভারের সাহায্যে ফ্লোরে দাঁড় করিয়ে রেখেছিলাম আর স্কাইপে আমার এক ফুপুর সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমার খেয়াল হলো রান্নাঘরে আমার একটু কাজ আছে। আমি ফুপুকে বললাম, ফুপু তুমি লাইনে থাকো, ফোন কাটার দরকার নাই, আমি রান্নাঘরে একটু কাজ আছে, করে আসি। 5-6 মিনিটের মধ্যেই কাজ শেষ করে আমি আসছি, তুমি থেকো কিন্তু। আমি রান্নাঘরে যাই। 5 কি 6 মিনিট রান্নাঘরের কাজ সেরে আমি আবার ফ্লোরে ফিরে আসি। এসে ফোনের সামনে বসতেই স্কাইপের ওপাশ থেকে ফুপু আমাকে খুব অবাক করে একটা প্রশ্ন করেন। ওই ছেলেটা কে ছিল রে? আমি অবাক হলাম। কে? কার কথা বলছো তুমি? এই যে তুই যাওয়ার পর যে ছেলেটা তোর ফোনের সামনে দিয়ে গেল, সে কে? কি বলছো তুমি এসব? আমি তো বাড়িতে একদম একা, আমার স্বামী শাশুড়ি তো বাইরে, কে আসবে? ফুপু তখন একটু জোর দিয়ে বলল, আরে না, তুই যাওয়ার পর একজন এলো তো, কে সে? ফুপু খুব ভালো করেই জানতেন যে আমার স্বামী তখন বাড়িতে নেই, আর যদিও বা থাকতেন ফুপু তো ওনাকে দেখলেই চিনতে পারতেন। কিন্তু ফুপু বলছিলেন একটা অচেনা ছেলের কথা। আমি একদিকে হাসছিলাম, অন্যদিকে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। পা দুটো ফ্লোরের সাথে জমে গেল, গলা শুকিয়ে কাঠ। আমি ফুপুকে একটু স্বাভাবিক করার জন্যই হাসতে হাসতে বললাম, ফুপু কি বলছো তুমি? আমি বাড়িতে একা, কেউ নেই। ফুপু হয়তো আমার একা থাকার কথা ভেবে আর বেশি ভয় দেখাতে চাইলেন না। উনিও কথা ঘুরিয়ে বললেন, ও আচ্ছা, হয়তো মনের ভুল, আমি হয়তো এমনিই কিছু দেখেছি, যাকে বাদ দে। আমি বললাম, ফুপু তুমি সত্যি করে বলো তো কি দেখেছিলে? না না, কিছু না, তুই চিন্তা করিস না। কিন্তু এরপর থেকে ফুপু একটা কথা খুব কড়াকড়িভাবে বলতে শুরু করলেন। আমাকে সাবধান করে দিয়ে বললেন, শোন, এরপর থেকে বাচ্চাকে এভাবে একা ফ্লোরে রেখে তুই কোথাও যাবি না। যদি যেতেই হয় তবে ওর মাথার নিচে অবশ্যই সূরা ইয়াসিন, সূরা রহমান বা যে কোনো দোয়ার বই রেখে যাবি। আর তা না হলে ওকে সাথে করে নিয়ে যাবি। একা এভাবে যাওয়াটা ঠিক হবে না। ফুপুর এই সাবধান বাণীর পর আমি আসলেই খুব সতর্ক হয়ে যাই। এরপর থেকে আমি বাচ্চাকে একা রাখতে হলে ঠিক ফুপু যা বলেছিলেন তাই করতাম। বেশ কিছুদিন পর যখন ফুপুর সাথে আবারও এই বিষয়ে কথা বলি, তখন ফুপু আমাকে আসল সত্যিটা জানান। ফুপু বলেন, তোর কি মনে আছে সেদিন আমি তোকে জিজ্ঞেস করেছিলাম ওই ছেলেটা কে ছিল সে? আমি বললাম, হ্যাঁ মনে আছে, কেন? শোন, তুই যখন রান্নাঘরে গেলি তখন হঠাৎ করে একটা ছেলে ওই ক্যামেরার ফ্রেমে আসে। বেশি বয়সের কেউ না, একটা ইয়াং ছেলে। ওর গায়ে একটা চেক শার্ট ছিল আর একটা প্যান্ট পরা ছিল।
আমি ওর মুখটা খুব স্পষ্ট করে দেখতে পাইনি, তবে ছেলেটা ওখানে যে ছিল এটা আমি নিশ্চিত। ফুপু এরপর আমাকে একটা প্রশ্ন করলেন। তোর ফোনের ডান পাশে কি কোনো টেবিল বা ওই জাতীয় কোনো কিছু রাখা ছিল?